দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় দীর্ঘমেয়াদী শয্যাশায়ী রোগীর ক্ষত। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার ইফতেখার মান্নান, সহযোগী অধ্যাপক, প্লাস্টিক সার্জারি বিভাগ, পপুলার মেডিকেল কলেজ। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই যারা হাসপাতালে ভর্তি থাকছেন বা বাসাতে থাকছেন বা বিভিন্ন জায়গায় যারা দীর্ঘদিন ধরে বা সাময়িক সময়ের জন্য যারা শয্যাশায়ী থাকেন, তারা দেখা যাচ্ছে যে শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে পিঠে বা বিভিন্ন নানা অংশে ক্ষত তৈরি হয়। এসব ক্ষতর পরবর্তীতে ব্যবস্থাপনা কিন্তু খুবই জটিল হয়ে যায়। সুতরাং এই ক্ষতগুলি কেন হয়, কি কি উপায় অবলম্বন করলে এই ক্ষতগুলি থেকে আমরা মুক্ত থাকতে পারি, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে আজকে আছেন ডাক্তার ইফতেখার মান্নান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসলে শুরুতে একটু বলতে চাই যে আমাদের সকলেরই এখন একটু গরম পড়েছে। আসলে আপনারা সকলে জানেন, আমরা এই অনুষ্ঠানে আগেও জানতে পেরেছি যে আপনারাও আসলে একটু অসুস্থতায় ভুগছেন। দর্শকদের একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব। আমরা দুজনে যেটা আজকের আলোচনার বিষয়, এটা কিন্তু ইদানিং খুবই দেখা যাচ্ছে যে জটিল রোগীরা বা এমনিতেও যারা স্ট্রোকের রোগী যে তাও না, দেখা যাচ্ছে যে অজ্ঞান হয়ে পড়ে আছে, কিংবা বয়স্কদের ক্ষেত্রে এই যে আপনাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে প্রেশার সোর বলা হয়, এই যে দীর্ঘমেয়াদী আমরা বলছি শয্যাশায়ী রোগীর ক্ষত, দীর্ঘমেয়াদী আসলে কতদিন থাকলে এ ধরনের ক্ষত হতে পারে? ধন্যবাদ সুমন ভাই। আমাদের আসলে একটা ভুল ধারণা আছে আমাদের সামগ্রিকভাবে সমাজের মধ্যে যে দীর্ঘমেয়াদী মানের একাধারে মাসের পর মাস শয্যাশায়ী থাকতে হবে। বিষয়টা আসলে এরকম নয়। মানে একজন রোগী যিনি অসুস্থ, তিনি একদিন বা 2 দিন একটানা এক অবস্থানে শয্যাশায়ী থাকার পরেও কিন্তু ক্ষত দেখা দিতে পারে। হ্যাঁ, তো সেজন্য আবার এমনও হতে পারে যে অনেকেই আছেন যে হয়তো 1 বছর ধরে তিনি শয্যাশায়ী, কিন্তু তার শরীরে ক্ষত সৃষ্টি হয়নি। আসলে মূলত সময়টার সাথে সম্পর্ক হলো, আমরা বলি তার পশ্চার বা শোয়ার যে অবস্থান। হ্যাঁ, যে সাধারণত আমরা যখন শুয়ে থাকি একটানা একভাবে আসলে কেউই থাকেন না বা থাকার কথা নয়। অবস্থান পরিবর্তন হয়, একটু পাশ ফিরেন, একটু উঠে বসেন, একটু নড়াচড়া করেন, বা হয়তো তার সাথে যারা থাকেন তারা তাকে একটু নাড়াচাড়া করান। তবে অনেক সময় পরিস্থিতি এরকম হয়, এত বেশি অসুস্থ হন বা যারা আনুষঙ্গিক তার সেবাদানকারী যারা, তারা তাকে নাড়াতেও ভয় পান। এমন পরিস্থিতি যে না নাড়ালে যদি কোনো ক্ষতি হয়, কোনো সমস্যা হয়। তো এরকম রোগী মানে টানা 1 দিন বা 2 দিন এক পজিশনে থাকার পরেও কিন্তু তার শরীরে ক্ষত দেখা দিতে পারে। আচ্ছা, এটা আসলে আপনি কথা অনুযায়ী যে 1 দিন 2 দিনও আসলে এরকমটা হতে পারে। এটা আসলে কেন হয়, মানে আমাদের মেকানিজমটা কি? হ্যাঁ, তো এখন মূলত আসলে আমাদের শরীরের যে রক্ত চলাচল, বিশেষ করে স্কিন, আমাদের যে ত্বক এবং তার নিচের যে চর্বি মাংস, এই রক্ত চলাচল খুব ছোট ছোট চিকন কিছু রক্তনালী দিয়ে হয়, যেগুলোকে বলে ক্যাপিলারিজ। তো সেই ক্যাপিলারি বা সেই সূক্ষ্ম রক্তনালীগুলো, ওটার ভিতরে রক্তের চাপ খুব কম থাকে এবং আমাদের শরীরের যে ওজন, সেই ওজন যখন এই রক্তনালীর উপরে পড়ে তখন ওই রক্তনালীগুলো চুপসে যায় এবং ওগুলোর ভিতর দিয়ে আর কোনো রক্ত চলাচল করতে পারে না। তো ফলাফল যেটা হয় যে অংশে চাপ পড়ে আছে একটানা শুয়ে থাকলে একটা পজিশনে দীর্ঘ সময় ধরে, প্রায় কয়েক ঘন্টার পর ঘন্টা ধরে চাপ পড়ে আছে, তো ওই অংশের যে রক্ত চলাচল সেটা বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে যাওয়ার ফলে ওই অংশের যে ত্বক, চর্বি, মাংস, সেগুলোর মধ্যে যে প্রয়োজনীয় অক্সিজেন বা পুষ্টির গুণ যেগুলো পদার্থ যাওয়া দরকার, ওখানকার যে বর্জ্য পদার্থগুলো দূর হওয়া দরকার, সেগুলো হতে পারে না। ফলে ওই কোষগুলো ধীরে ধীরে প্রথমে আক্রান্ত হয়, পরে মরে যায় এক সময় এবং ক্ষত সৃষ্টি হয়। আচ্ছা, এগুলো আসলে কাদের বিষয়? এমনকি কোনো বিষয় আছে যে যাদের ওজন বেশি বা যাদের ডায়াবেটিস, এমনকি কোনো কিছু বিষয় আছে কিনা? আসলে একটা তো হলো আনুষঙ্গিক অন্যান্য যে অসুখগুলো আছে, যে কোমরবিডিটিসগুলো আছে, সেটা অবশ্যই একটা তার ভূমিকা আছে। যে যার হয়তো অন্য কোনো কারণে অলরেডি সে কম্প্রোমাইজ, যেমন তার রক্ত চলাচল কোনো কারণে আগে থেকেই কম আছে, অথবা তার শরীরে পুষ্টি আগে থেকেই কম আছে, অথবা আমরা আরেকটা জিনিস দেখি যে যারা খুব হাড্ডিসার মানুষ, যাদের হয়তো ত্বকের নিচে চর্বির পরিমাণ খুব কম, তার একটু পরেই গিয়ে হাড় শুরু হয়ে গেছে। তো এরকম রোগীরা একটু বেশি ভালনারেবল হন, কারণ হলো যে তাদের ওই চাপ নেয়ার মতো পর্যাপ্ত পরিমাণ সফট টিস্যু বা নরম যে কোষগুলো থাকে সেগুলো কম থাকে। আর এর সাথে আরও দুটো কথা আসলে না বললেই নয়। একটা হলো যে আর্দ্রতা,
তিনি যেখানে শুয়ে আছেন সেই বিছানা বা শয্যার যে আর্দ্রতা সেটা একটা বিরাট বিষয়। যদি সেটা শুষ্ক থাকে, তার মধ্যে কিছুটা বাতাস চলাচলের ব্যবস্থা থাকে, তাহলে আমরা দেখেছি যে এই ক্ষত হওয়ার সম্ভাবনাটা কম থাকে। যদি বিছানা ভেজা হয়, স্যাঁতসেঁতে হয়, তাহলে এটা সম্ভাবনা বেশি থাকে। আর দ্বিতীয় আরেকটা বিষয় হলো তাপ। আমরা অনেক সময় মনে করি যে অসুস্থ রোগী মানেই তার শীত লাগবে, তাকে আমরা বেশি করে কাঁথা কম্বল দিয়ে ঢেকে রাখি, অথচ এটাতে অ্যাকচুয়ালি ক্ষতি বেশি হয়। কারণ আমরা ওই ইস্কেমিয়া টাইম বলি, রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরে ওই কোষগুলো কতক্ষণ বেঁচে থাকবে সেটা হলো তাপের উপর সাথে সরাসরি সম্পর্কিত। তাপমাত্রা বেশি থাকলে ওই জায়গার, মানে সমস্ত কক্ষের বা তার শরীরের তাপমাত্রা নয়, মানে ঠিক যেখানে চাপ লেগে আছে চাপের জায়গাটার তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে কোষগুলোর মেটাবলিক রেট বেশি থাকে, কোষগুলো দ্রুত মারা যায়। আর যদি ওই জায়গার তাপমাত্রা কম রাখা যায় তাহলে কোষগুলো একটু বেশি সময় তারা সার্ভাইভ করতে পারে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে একটা ট্রেডিশনাল যে আমরা একটু যে রোগী ওনার রুমটা একটু গরম রাখবো, সেটা না করে একটু ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রা রাখলেই ভালো হবে তার জন্য। একটা কথা, যে যারা এই অনুষ্ঠানটা দেখছেন বা তাদের মধ্যে অনেকের প্রশ্ন আসতে পারে যে ধরেন স্বাভাবিকভাবে একজন মানুষ শুয়ে আছে, ধরেন অনেকে 8-10-12 ঘন্টা শুয়ে থাকে, একইভাবে শুয়ে থাকলে কি তার এই ধরনের প্রেশার সোর হতে পারে কিনা, এসব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। বিরতির আগে প্রশ্ন করেছিলাম যে এমনিতেই সাধারণ মানুষ যদি শুয়ে থাকে 10-12-14 ঘন্টা, সেক্ষেত্রে কি এরকম প্রেশার সোর হতে পারে কিনা? ভালো প্রশ্ন করেছেন আসলে। তো আমি দীর্ঘ সময় একভাবে শুয়ে থাকা বলতে আমি এটা আরেকটু বিস্তারিত বলি। সেটা হলো যে বাস্তবে আমরা যখন কেউ শুয়ে থাকি, অনেক সময় মনে হয় যে একইভাবেই শুয়ে আছে কেউ 10 ঘন্টা বা 12 ঘন্টা, কিন্তু কেউই কিন্তু সত্যিকার অর্থে এক পজিশনে একটানা 10-12 ঘন্টা শুয়ে থাকেন না। যিনি খুব অসুস্থ রোগী তিনিও কিন্তু কিছু অল্প স্বল্প হলেও ওর মধ্যেই নড়াচড়া করেন, ওই পজিশনের মধ্যেই একটু নড়াচড়া করেন, একটু নড়ে শোন, একটু সরে শোন, আমরাও তাই করি। যখন আমরা খুব গভীর ঘুমে থাকি তার মধ্যেও কিন্তু আমরা কিছু কিছু নড়াচড়া করি। তবে হ্যাঁ, যদি এরকম পরিস্থিতি হয় যে যে রোগীর কথা আমরা বলছি তিনি একদম সম্পূর্ণই অচেতন বা এত বেশি দুর্বল যে ওই যে সামান্য একটু টুকিটাকি যে নড়াচড়া করা, সেটুকু করার মতো ওনার আসলে কোনো সাধ্য বা শক্তি নেই, তো এই ধরনের রোগীদের ব্যাপারে আমাদের খুবই সতর্ক হতে হবে। এবং আপনার প্রশ্নের আসলে উত্তর হলো হ্যাঁ, যদি সত্যিই বাস্তবেই কেউ একই পজিশনে একটানা 10 ঘন্টা বা 12 ঘন্টা শুয়ে থাকে, তার ক্ষত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে একটা জিনিস আমরা অনেক সময় বুঝতে পারি না, ক্ষত তো শুরুতেই বড় একটা গর্ত হয়ে যায় না। আমাদের যারা রোগীর কেয়ার গিভার থাকেন, রোগীর সাথে ফ্যামিলি মেম্বার, পরিবারের লোকজন যারা থাকেন, তারা অনেক সময় হয় কি প্রাথমিকভাবে যখন ক্ষতটা হয় তখন বুঝতে পারেন না। কিভাবে আমি বলি, মানে একটা প্রেশার সোর যখন শুরু হয় তখন শুধু ওই অংশটা, যে জায়গাটায় প্রেশার সোর হচ্ছে ওই অংশটা একটু লালচে বা কালচে রং হয়ে থাকে। সেটা দেখে ওখানে কোনো ক্ষতও থাকে না, কোনো ঘা থাকে না, কোনো পুজ থাকে না, পানি থাকে না, কোনো রক্ত বেরোয় না, হ্যাঁ, শুধু একটু কালার চেঞ্জ হয়। এবং এই ইনিশিয়াল যে কালার চেঞ্জ, প্রথমে একদম শুরুতে যে কালার চেঞ্জ হয়, এটা দেখে অনেকেই মনে করেন যে শুধু একটা দাগ, এটা তেমন কিছু নয়। অথচ এই যে প্রথম দিকে যে লালচে হয়ে থাকে, যে এই লালচে ভাবটা যায় না, হ্যাঁ, কিছু লালচে আছে কিছু সময় লাল থাকলো ঠিক হয়ে গেল, তেমন নয়। যে লালচে ভাব পারসিস্টেন্ট থেকে আছে, একটা মানে আমরা বলি নন ব্ল্যাঞ্চিং রেডনেস, এটা চলে যায় না। তো এই লালচে ভাবটাই কিন্তু প্রেশার সোরের প্রথম লক্ষণ। এবং যখন এরকম দেখা যাবে যে শরীরের কোনো একটা অংশের ত্বক আশেপাশের থেকে বেশি লাল হয়ে আছে, যে এই লাল ভাবটা চলে যাচ্ছে না, তখনই সতর্ক হতে হবে যে না, প্রেশার সোর হওয়া বা ক্ষত হওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। এবং তখনও যদি আমরা এর জন্য কোনো ব্যবস্থা না নিই, তো পরবর্তী ধাপে ধীরে ধীরে প্রথমে চামড়ার একটু ছাল উঠে যাবে, ফোস্কার মতো মনে হবে ছাল উঠে গেছে, তারপরে দেখা যাবে চামড়াটা কালো হয়ে গেছে, বেশ কুচকুচে কালো হয়ে গেছে, তারপরে দেখা যাবে ধীরে ধীরে জায়গাটা ডেবে যাচ্ছে এবং এক পর্যায়ে ওটা ফেটে যাবে, ভিতর থেকে পুঁজ, পানি, ময়লা বেরোতে থাকবে। হ্যাঁ, তো এটাই মানে আসলে আমার দর্শক শ্রোতা বা ডাক্তাররা যারা শুনছেন তাদের কাছে আমার বলার বিষয় এটাই যে প্রেশার সোর কিন্তু শুরুতে একটা বড় গর্ত নিয়ে আসে না। হ্যাঁ, শুরুতে একদম নিরীহ দেখতে একটা লাল রঙের দাগ থাকে শুধু, এবং সেটাই কিন্তু শুরু, এবং তখনই বুঝতে হবে যে তার প্রেশার সোর আসলে শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো সেজন্য আমরা ওই বড় ক্ষত হওয়ার জন্য অপেক্ষা করব না, বা এমনও মনে করব না যে না বড় ক্ষত নেই, কাজে এখানে প্রেশার সোর হয়নি।
তো এটা গেল একটা। দ্বিতীয় কথা হলো যে আমরা মানে কি কি পরিস্থিতিতে একটু বেশি সতর্কতা নিব। একটা তো বললাম যে রুগী নড়াচড়া করতে পারছেন না, তার সেই সাধ্য নেই, উনি এক পজিশনে যেভাবে রেখে দেওয়া হবে সেভাবেই থাকবে উনি। তার সাথে আনুষঙ্গিক রুগীর পুষ্টির কি অবস্থা, উনি কি আদৌ মুখে খেতে পারছেন কিনা, বা নল দিয়ে খাওয়ানো যেটা হচ্ছে সেটা কি পর্যাপ্ত হচ্ছে কিনা, প্লাস তার সাথে রুগীর জ্বর আছে কিনা, এরা বিছানার তাপমাত্রা বেশি কিনা, বিছানাটা খুব বেশি শক্ত কিনা, হ্যাঁ, এবং আর্দ্রতা ধরে রাখছে কিনা, ভেজা ভেজা থাকছে কিনা, হ্যাঁ, এই সবগুলো সামগ্রিকভাবে আসলে দেখা দরকার। তো যিনি রুগীর দেখাশোনা করবেন তার আসলে দায়িত্ব যে মাঝে মাঝে বিছানাটা চেক করা যে ভেজা আছে কিনা, এবং চেক করা যে কোনো জায়গায় বেশি শক্ত বা উঁচু নিচু হয়ে আছে কিনা, বা এমনও যে রেগুলার বেসিসে ওনাকে পাশ ফেরানো হচ্ছে কিনা। এবং একটা প্রশ্ন আমরা প্রায় পাই রুগীর ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে যে কতক্ষণ পর পর আসলে পাশ ফেরানো দরকার। তো এটার উত্তর হলো যে যদি কোনো ক্ষতর চিহ্ন না থাকে, রুগীর এখনও সুস্থ আছেন, কোনো ক্ষত হয়নি, তার জন্য প্রতি 2 ঘন্টার মধ্যে একবার পাশ ফিরালে যথেষ্ট। হ্যাঁ, 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা, এর বেশি নয়। আর যার ক্ষতর কিছু একটা চিহ্ন চলে এসছে, যে জায়গাটা কোনো একটা অংশ বেশি লাল দেখা যাচ্ছে, বা ছাল উঠে গেছে, বা মনে হচ্ছে যে ডেবে যাচ্ছে, তো সেই জায়গাটায়, তা সেই ক্ষেত্রে আসলে 2 ঘন্টাও অনেক বেশি সময়। তাদের ক্ষেত্রে 1 ঘন্টা হওয়ার আগেই তার পজিশন চেঞ্জ করতে হবে। যদি উনি চিত থাকেন পাশ ফিরিয়ে দিতে হবে, পাশ থাকলে চিত করতে হবে। আচ্ছা, এই যে পজিশন চেঞ্জ ছাড়াও তো আরও অনেকগুলো আসলে বিষয় খেয়াল রাখতে হবে। আর কি কি বিষয় নিয়ে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, এ বিষয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। আমরা আলাপ করছিলাম, আপনি খুব সুন্দরভাবে আসলে বলছিলেন কি কি বিষয়ের উপর আসলে একটু আমাদের নজর দিতে হবে। আর একটু যদি বিস্তারিত বলতেন, পাশ ফেরানো ছাড়াও আর কি কি বিষয়ে আসলে এক্ষেত্রে নজর দেওয়ার দরকার? ধন্যবাদ আপনাকে। তো এর বাইরে আসলে আমরা মানে বিশেষ করে যারা ধরেন অনেক দিন ধরে অসুস্থ বা শয্যাশায়ী নয়, তারপরেও বেশ অসুস্থ, অনেক রকমের অসুখ আছে, এবং এখন আসলে আমাদের বর্তমান যে ডেমোগ্রাফি, আমাদের দেশের যে জনগণ, তার মধ্যে আমাদের যেহেতু আয়ুষ্কাল বেড়ে যাচ্ছে, হ্যাঁ, যত প্রতি বছরই আমরা শুনছি যে আমাদের আয়ু বাড়ছে, গড় আয়ু বেড়ে যাচ্ছে। তো এই গড় আয়ু বেড়ে যাওয়াটা যেমন খুব আনন্দের, তার সাথে সামগ্রিকভাবে একটা দুশ্চিন্তার বিষয়ও আছে। সেটা হলো যে বয়স্ক মানুষের সংখ্যা সমাজের মধ্যে বেশি আসছে, এবং বয়স্ক মানুষের সেবা দান করাটা যতটা বেশি জরুরি এবং ততটাই কঠিন, আবার তার সাথে মানুষ যেমন কর্মক্ষেত্রে তাদের ব্যস্ততা বেড়ে যাচ্ছে, ফলে বৃদ্ধ বাবা মা এর দেখাশোনা করাটাও অনেক সময় বেশ কঠিন হয়ে যাচ্ছে। এবং প্রায়ই আমরা এরকম পাচ্ছি যে আমরা মানে অন্য মানুষের উপরে আমরা নির্ভর করছি, যে সারাদিন আমি যখন অফিসে থাকবো, কাজে থাকবো, আমার বাবা মাকে আরেকজনের হাতে দায়িত্ব দিয়ে যাচ্ছে যে সে দেখে শুনে রাখবে। তো সেখানে আমার আসলে কিছু কিছু জিনিস দিন শেষে খোঁজ নেওয়া দরকার, বা নিজে যদি আমি, এটা তো প্রায় অনেক ক্ষেত্রে আমি পাই, কিন্তু যে যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে, মা বাবার ক্ষেত্রে বা যে কোনো এর সংখ্যা আসলে দিন দিন বেড়েই চলেছে। মানে শুধুমাত্র যে রোগের কারণে না, বয়স্ক হওয়ার কারণেও যারা দীর্ঘদিন শুয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই ধরনের প্রেশার স্তর দেখা যায়। এবং আসলে যারা বয়স্ক রোগী থাকেন, তারা তাদের অসুস্থতার কারণে যদি তারা শয্যাশায়ী নাও হন, বয়সের সাথে সাথে শরীরের যে সামগ্রিক যে দুর্বলতা, তাদের চলাফেরা করতে ইচ্ছা করে না, উঠে বসতে ইচ্ছা করে না, ভালো লাগে না, মানে শরীর দুর্বল লাগছে, তাদের মুখে রুচি কমে যায়, খেতে ইচ্ছে করে না, হ্যাঁ, এবং প্লাস মানসিকভাবেও তারা বিপর্যস্ত হয়ে যান, কারণ অন্যের উপরে নির্ভরশীল, নিজের পছন্দ মতো বাইরে বের হওয়া যাচ্ছে না, বন্ধু বান্ধবরা অনেকেই হয়তো নেই, তাদের সাথে কথা বলতে পারছেন না। তো মানসিক দিকটাও কিন্তু একটা বিষয়। এবং আমি মনে করি যে দীর্ঘদিন শয্যাশায়ী রোগীর ক্ষতর চিকিৎসার জন্য এই সবগুলোই আসলে নজর দেয়া দরকার। যে আমার দায়িত্বে যিনি বৃদ্ধ বাবা বা মা আছেন, বা আমার আত্মীয় স্বজন যার দায়িত্ব আমি নিয়েছি, যাকে আমি দেখছি, যে তিনি তার খাবার রুচি না থাকা সত্ত্বেও তিনি পর্যাপ্ত খাবার গ্রহণ করছেন কিনা, হ্যাঁ, এবং তার কিছু ব্যায়াম হচ্ছে কিনা শারীরিকভাবে, কারণ তার শরীরে রক্ত চলাচল বাড়ার জন্য ব্যায়ামের তো কোনো বিকল্প নেই। হ্যাঁ, যিনি নিজে ব্যায়াম করতে পারছেন না, তাকে কি আমি একটু সাথে করে হাঁটতে নিয়ে যাচ্ছি কিনা, বা একজন ফিজিওথেরাপিস্ট এসে তাকে ব্যায়াম করাচ্ছেন কিনা, বা যিনি তার দেখাশোনা করছেন তাকেও কিন্তু শিখিয়ে দিয়ে গেলে হয়। যাচ্ছে তুমি দিনের মধ্যে কিছুটা সময় তাকে একটু উঠায় বসতে, বা হাত পা একটু নাড়াচাড়া করতে, একটু জাস্ট সাধারণ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজেসও যদি করেন, দেখা যায় যে এই সাধারণ ব্যায়ামগুলোর কারণে রোগীর ক্ষত হওয়ার সম্ভাবনাটা অনেক দূরে চলে যায়। এবং তার সাথে হলো তার মানসিক স্বাস্থ্যেরও খোঁজ নিতে হবে, যে তার সাথে আমরাও যাতে পর্যাপ্ত কথাবার্তা বলি, তার মানে কষ্টগুলো বোঝার চেষ্টা করি, এবং তার সাথে যারা ক্লোজ ছিলেন, আপনজন ছিলেন, তাদের সাথে যাতে তার নিয়মিত যোগাযোগ হয়, কথাবার্তা হয়, এটাও একটা বড় বিষয়। কারণ এই ডিপ্রেশন, ওল্ড এজের কারণে যে ডিপ্রেশন হচ্ছে, তার ফলে আমরা এমনও রোগী পাই যার আর কোনো অসুখ নাই, একদমই আর কোনো অসুখ নাই, তার কোনো
তিনি পক্ষাঘাতগ্রস্তও না, তিনি ডায়াবেটিকও না, তার কোনোখানে ভাঙা নাই, অচলও নয়, কিন্তু জাস্ট এই ডিপ্রেশনের কারণে উনি বিছানা থেকে উঠেন না, মানে ওনার উঠতে ইচ্ছে করে না, এরকম এরকম রোগী ক্ষত হয়ে যায়। হ্যাঁ, তো কাজে কোনো কিছুই আসলে হালকা ভাবে না। একটা রোগী সামগ্রিকভাবে তার সুস্থতা, ভালো থাকা, তিনি যাতে ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন এবং সামাজিকভাবে সবার সাথে যাতে কানেক্টেড থাকেন, কিছু ব্যায়াম করেন, পর্যাপ্ত পরিমাণ খাবার গ্রহণ করেন, এগুলিও তাকে ধরে পাশ ফেরানোর চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি যে এইসব রোগীদের আসলে চিকিৎসা কি? এই রোগীদের চিকিৎসা আসলে এটা অনেক বড় একটা বিস্তারিত আলোচনা। প্রাথমিকভাবে আমাদের দায়িত্ব হলো যে যেটুকু টিস্যু বা চামড়া বা যে ত্বকের নিচের যে মাংসগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো প্রথমে আসলে ফেলে দেওয়া দরকার। অনেক সময় এটা নিয়ে আমরা বলতে ডাক্তাররাও অনেক সময় একটু গড়িমসি করি যে রোগী অসুস্থ থাক, কিছু করলাম না, কিন্তু মুশকিল হলো যে নষ্ট হয়ে যাওয়া, মরে যাওয়া কোনো টিস্যু থাকলে সেখান থেকে ইনফেকশন সৃষ্টি হয়ে আরও খারাপ হতে পারে এবং এর পরবর্তী অনেক সময় দেখা যায় শুধু ড্রেসিং করে এগুলো ধীরে ধীরে শুকিয়ে আসে, আবার অনেক সময় দেখা যায় যে কিছু সার্জারিরও প্রয়োজন হতে পারে। আচ্ছা, এগুলো প্রতিরোধের কথা তো আসলে বললাম, আর আরেকটু যদি বলতেন আপনার একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনাদের রোগীদের প্রতি বা আমাদের দর্শকদের প্রতি আপনাদের উপদেশ কি? হ্যাঁ, ধন্যবাদ। তো আসলে আমরা রোগী বা দর্শক বা রোগীর সাথে যারা আছেন তাদের প্রতি আমাদের উপদেশ হলো যে এই ক্ষতকে দয়া করে কেউ ছোট করে দেখবেন না। হ্যাঁ, অনেক সময় হয় কি আমরা বড় বড় রোগের কথা জানি যে এই রোগগুলো হলে আমরা মনে করি যে এটা তো একটা মারাত্মক জিনিস, এটা চিকিৎসা করতে হবে, আর একটা ছোট একটা ক্ষত হয়েছে, এটা আসলে আর এমন কি। তো আমার একটাই পরামর্শ যাওয়ার পথে যে কেউ এটাকে ছোট করে দেখবেন না, এটার যথাযথ যত্ন নিলে এটা খুব সহজ একটা জিনিস, সহজ সমস্যার সমাধান আছে। আবার এটা অযত্ন করলে, এটা অবহেলা করলে এটা থেকে এমনকি তার জীবনেরও ঝুঁকি হয়ে যেতে পারে। আসলে আমরা আশা করব দর্শকরা এই অনুরোধটুকু রাখবেন, আমাদের দর্শকরা সকলে সুস্থ থাকুক এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।